ভুক্তভোগী বাবা ও ছেলের জন্য স্মার্ট লোকটি তার বন্ধুদের সাথে একটি চতুর ফাঁদ তৈরি করে এক পিশাচকে ফাঁসাচ্ছে এবং ধীরে ধীরে তাকে স্বপ্নের মধ্যে নিয়ে যাচ্ছে। দোগি এখন কাজ শুরু করেছে। সে ডংজু বাবা ও ছেলের জন্য ন্যায়বিচার ফিরিয়ে আনবে। তদন্তে দেখা যায় যে ডংজুয়ের ছেলের সহপাঠী লিন মেং গোপনে ভূগর্ভস্থ স্পোর্টস বেটিং পরিচালনা করে এবং স্কুলের খেলাধুলার ইভেন্টগুলিতে কারসাজি করে, আর লিয়ের সহযোগী হল সেই স্কুলের ভলিবল কোচ ঝাও। দোগি নিশ্চিত যে কোচ ঝাওই সেই ব্যক্তি যে মিং হাও নামটিকে ব্যবহার করে এই অপরাধ শুরু করেছে এবং সেই বছর তিনি গাড়ি চালিয়ে ডংজুকে আঘাত করেছিলেন যখন সে সত্য উদ্ঘাটন করতে চেয়েছিল। এখন কোচ ঝাও তার দলের খেলোয়াড় জিয়াও ঝেংয়ের সাথে গোপনে সহযোগিতা করছে। তার নির্দেশ নেয় জিয়াও ঝেং ইচ্ছাকৃতভাবে মাঠে বারবার ভুল করে এবং ম্যাচ হারায়। এর মাধ্যমে ঝাও ও লিন দুজনেই জুজায় প্রচুর টাকা উপার্জন করে। সম্প্রতি দলের এক খেলোয়াড়ের জিয়াও ঝেংয়ের উপর সন্দেহ হয়, তাই ঝাও লোক পাঠিয়ে জিয়াও ঝেংকে দৌড়ানোর সময় আক্রমণ করায়। পরে সে ভালো সাজার ভান করে হাসপাতালে দেখতে যায় এবং কুমিরের কান্না দেখিয়ে তাকে কিছু টাকা দিয়ে বলে আঘাত সেরে গেলে যেন দলে ফেরে। গো ইউন লিন এবং ঝাও দ্বারা পরিচালিত বেটিং ওয়েবসাইটটি সম্পর্কে পুরোপুরি অবগত। সে দেখে যে তারা ইচ্ছাকৃতভাবে এমন কম সম্ভাবনার বিকল্পগুলি খুঁজে বের করে যেখানে কেউ বাজি ধরবে না, যেমন পরপর 3টি বলে ভুল করা এবং তারপর নিজেরাই বাজি ধরে। এরপর কোচ ঝাও মাঠে জিয়াও ঝেংকে সেই অনুযায়ী কাজ করার ইঙ্গিত দেয়। ম্যাচের ফলাফল ম্যানিপুলেট করে মাত্র 3 ঘন্টার মধ্যে দুজন 500 মিলিয়ন ইউজান কামিয়ে নেয়। গো ইউন প্রথমে ওয়েবসাইটটি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু দোগি বলে যে এটি আপাতত রেখে দিতে হবে কারণ তাদের ওয়েবসাইটটি ব্যবহার করে কাউকে খুঁজে বের করতে হবে। লি তার জিম হারানোর কথা ঝাওকে বলে। ঝাও ক্ষিপ্ত হয়ে লিকে প্রচণ্ড মারধর করে এবং তাকে নির্দেশ দেয় যে পরের দিনের মধ্যে অবশ্যই জিমটি পুনরুদ্ধার করতে হবে। জিমটি ফিরিয়ে আনতে লি আবার গোপন ক্যাসিনোতে আসে। দোগি সময় বুঝে লিনকে জিম বন্ধকের চুক্তিপত্রটি দেয় এবং ইচ্ছাকৃতভাবে জুজার টেবিলে তার কাছে হেরে যায়। এর মাধ্যমে জিমটি লিনকে ফিরিয়ে দেয়। সে জানায় যে জিমের ব্যবসায় তার কোনো আগ্রহ নেই, এমনকি সে লিনের সাথে বন্ধুত্ব করার ভান করে এবং নিজের নাম মিং হাও বলে পরিচয় দেয়। এই নামটি দোগি লিনের মনে একটি টাইম বোমার মতো পুঁতে দেয়। লি জিমে পৌঁছানোর পর দোগি সরাসরি জুজার খেলা নিয়ন্ত্রণ করার রুমের গভীরে প্রবেশ করে। সে মিথ্যা বলে যে মাতাল লিন তাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং লিনকে তাকেও বড় অঙ্কের টাকা উপার্জনের সুযোগ দেওয়ার জন্য বলে। লি আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন গুন্ডাকে ডেকে পাঠায় এই একই নামের মিং হাও কে সরিয়ে দিতে। দোগি আগেই প্রস্তুতি নিয়েছিল। সেই দিন সে মশরুম মাথাওয়ালা লোককে পুলিশ সাজিয়ে জিমে পাঠায়, মিথ্যা করে বলে যে এই জায়গায় অবৈধ জুজার আড্ডা চালানোর অভিযোগ এসেছে। গোপনীয়তা ফাঁস হওয়ার ভয়ে গুন্ডারা সাময়িকভাবে সরে যেতে বাধ্য হয়। লিন হাসিমুখে মশরুম মাথাওয়ালা পুলিশকে বাইরে এগিয়ে দিয়ে আসে। পরে দোগিলিকে মিথ্যা বলে যে সে ভুল করে তার সহপাঠীর কাছে ভূগর্ভস্থ জুজার কথা ফাঁস করে দিয়েছে। তৃতীয় পক্ষের কানে কথা পৌঁছানোর ভয়ে লি আর সহজে মিং হাওয়ের উপর হাত তুলতে সাহস পায় না। গো ইউন কলেজের ভলিবল ম্যাচটি দেখছিল এবং দেখতে পায় যে শুধুমাত্র জিয়াও ঝেংই ঝাওয়ের নির্দেশ পালন করে। ঝাওয়ের গীতে জিয়াও ঝেং বারবার ভুল করে, এমনকি একজনকে ধাক্কা দিয়ে আঘাত করতেও দ্বিধা করে না। পরের ম্যাচটি এই সিজনের শেষ ম্যাচ হতে যাচ্ছে, তাই দোগি ও তার দল এই বড় সুযোগটি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। এবার গো ইউনের পালা। গো ইউন সুন্দর সেজে স্কুলের ডাইনিং হলে আসে যেন সে একজন কলেজ দেবী। ইচ্ছাকৃতভাবে জিয়াও ঝেংয়ের পাশে বসে এবং ভান করে যে সে তার প্রতি আগ্রহী। তার ফোন নম্বর চাওয়ার সুযোগ নিয়ে গো ইউন সফলভাবে জিয়াও ঝেংয়ের ফোনে একটি নজরদারি প্রোগ্রাম ইনস্টল করে দেয়। জিয়াও ঝেং বিশ্বাস করে যে সে সত্যি এমন একজন দেবীর দেখা পেয়েছে যে তার প্রতি আগ্রহী এবং সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এই সুযোগে কার্লি চুলের লোকটি ইউরো নোট ভরা একটি ডায়েরি টয়লেটে রেখে আসে। লোভী জিয়াও ঝেং সাথে সাথে ডায়েরিটি চুরি করে এবং ভেতরের ইউরোগুলো বের করে নেয়। টাকা পেয়ে যখন সে উত্তেজিত তখন জিয়াও ঝেং আবিষ্কার করে যে ডায়েরিতে আরও কিছু আছে। এটি গো ইউন ও তার দল দ্বারা তৈরি করা খেলোয়াড়দের একটি সাইড প্রোফাইল বিশ্লেষণ, যেখানে স্কুলের সব ভলিবল খেলোয়াড়ের সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে জিয়াও ঝেংও ছিল। জিয়াও ঝেং অবাক হয়ে দেখে যে শুধুমাত্র তাকেই 5 স্টার রেটিং দেওয়া হয়েছে এবং মন্তব্যে লেখা ছিল যে সে সব খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল। জিয়াও ঝেং খুশি হয়ে সঙ্গে সঙ্গে ডায়েরিতে থাকা ভিজিটিং কার্ডটি স্ক্যান করে। সে জানতে পারে যে ডায়েরির মালিক একজন ইউরোপীয় লিগের ভলিবল এজেন্ট। শীঘ্রই জিয়াও ঝেং অনলাইনে এই এজেন্টকে খোঁজ
খুঁজতে শুরু করে আগেই ইনস্টল করা নজরদারি সফটওয়্যারের মাধ্যমে গো ইউনের কম্পিউটারে জিয়াও ঝেংয়ের সার্চ রিয়েল টাইমে সিঙ্ক হতে থাকে। সার্চ পেজটি গো ইউন দ্বারা তৈরি করা সংশ্লিষ্ট খবর ও ওয়েব পেজ দিয়ে ভরা ছিল। সেখানে দোগি ইউরোপীয় ভলিবল এজেন্ট সেজে বড় অঙ্কের টাকা দিয়ে খেলোয়াড়দের চুক্তি করা নিয়ে গরম খবর তৈরি করে রেখেছিল। এছাড়াও তার সাথে বিখ্যাত খেলোয়াড়দের ছবি ছিল ডায়েরির মূল্যায়নের সাথে মিলিয়ে। জিয়াও ঝেং সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে, মনে হয় সেই ভবিষ্যৎ তারকা যাকে তারা খুঁজছে। জিয়াও ঝেং ফাঁদে পড়ার পর দোগির সাথে সাথে একটি সুদর্শন স্যুট কেনে এবং কোম্পানির ক্লাসিক বিলাসবহুল গাড়ি নিয়ে জিয়াও ঝেং যে স্টেডিয়ামে আছে তার সামনে ধোনির বেশে উপস্থিত হয়। গাড়ির ভেতরে ইউরোপীয় এজেন্টকে দেখে জিয়াও ঝেংয়ের চোখ ঝলমল করে ওঠে। এরপর দোগি ভলিবল এজেন্ট হিসেবে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করে কার্লি চুলের লোকটি খেলোয়াড়দের প্রশিক্ষণের ছবি তুলে সহযোগিতা করে, যেন এমন একটি দৃশ্য তৈরি হয় যেখানে তারা সম্ভাবনামে খেলোয়াড় নির্বাচন করছে। উদ্দেশ্য ছিল জিয়াও ঝেংকে আরও বেশি করে বিশ্বাস করানো। বাইরে পাহারায় থাকা গো ইউন দোগিকে মনে করিয়ে দেয় যে হঠাৎ যদি লি চলে আসে এবং দুজনের দেখা হয় তাহলে বড় বিপদ হবে। কিন্তু দোগি ঘাবড়ায় না, বরং নিজেই লিনকে দেখতে আসে। সে বলে যে সে স্কুলে এসেছে কোচ ঝাওয়ের সাথে দেখা করতে। যদি সে দেখা না করতে পারে তবে সে দুজনের ভূগর্ভস্থ যুজার কথা পুলিশকে জানিয়ে দেবে। লি এই কথা শুনে পরিস্থিতি শান্ত করার জন্য তাদের দুজনের সাক্ষাতের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেয়। লিকে শান্ত করার পর দোগি এবং কার্লি চুলের লোকটি ডাইনিং হলে আসে। জিয়াও ঝেং তাদের পিছন আসে। জিয়াও ঝেংয়ের সামনে দোগি বিদেশ থেকে আসা একটি ফোন কল ধরে। জিয়াও ঝেং অনুবাদের সরঞ্জাম ব্যবহার করে লুকিয়ে শোনে যে এই ইউরোপীয় এজেন্ট এশিয়ার সম্ভাবনাময় তারকাদের খুঁজছে। জিয়াও ঝেং প্রত্যাশায় ভরে ওঠে, যেহেতু এটি তার নিজের তদন্ত করা তথ্য তাই সে পুরোপুরি বিশ্বাস করে। এর পরপরই দোগি ডাইনিং হলে আসে এবং লিন ও ঝাওকে ইঙ্গিত করে বলে যে এই তিনজন এখন প্রায় দেখা করবে, যেন এটা কাকতালীয়। ঝাও সাথে সাথে দোগিয়ের উদ্দেশ্য বুঝতে পারে। সে চলে যাওয়ার পর ঝাও লিনকে সব স্বীকার করতে বলে। লিন প্রকাশ করে যে ভূগর্ভস্থ যুজার কথা দোগি জেনে গেছে। ঝাও তখন উদ্বিগ্ন হয়ে ওঠে। বাজি শুরু হওয়ার আগে তাদের অবশ্যই দোগিকে সরিয়ে দিতে হবে। শীঘ্রই লি দোগিকে ফোন করে এবং বলে যে সে ঝাওয়ের সাথে তার সাক্ষাতের ব্যবস্থা করেছে। কিন্তু দোগি দেখতে পায় যে সাক্ষাতের জায়গায় কোনো রেস্তোরাঁ নেই। স্পষ্টতই এটি একটি বিপজ্জনক ফাঁদ। দোগি যেমনটা আশঙ্কা করেছিল, রাস্তায় হঠাৎ বেশ কয়েকটি গাড়ি এসে তাকে ঘিরে ফেলে এবং সামনে একটি শিকলো ফেলে দেয়। দোগিয়ের গাড়ি ভেতরে প্রবেশ করতেই লোকজনেরা একটি গাড়িকে বোমা মেরে উড়িয়ে দেয় এবং তা ঘটনাস্থলেই বিস্ফোরিত হয়। গাড়ি বিস্ফোরণের ভিডিও পাওয়ার পর ঝাও মনে শান্তি পায় এবং ধরে নেয় যে সেই বিরক্তিকর লোকটি মারা গেছে। কিন্তু লি একটু শান্ত হতে পারে না। সে ঝাওকে জানায় যে এই লোকটির নাম মিং হাও। এর সাথে মিলে যায়। অপরাধবোধে ভোগা ঝাও লিকে অতীতের কিছু উল্লেখ করতে নিষেধ করে এবং শুধু পরের দিনের ম্যাচের জন্য প্রস্তুত হতে বলে। দুজনই জানত না যে দোগি আসলে বেঁচে আছে। সত্যি বলতে গাড়ি বিস্ফোরণের আগেই দোগি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিল। এখন দোগি ও তার দলের পাল্টা আঘাতের পালা। সেই মুহূর্তে কলেজে ভলিবল ম্যাচ শুরু হয়। ঝাও আগেই জিয়াও ঝেংয়ের সাথে চোখের ইশারা করে, কিন্তু এই মুহূর্তে জিয়াও ঝেংয়ের মধ্যে পরিবর্তন আসে। জিয়াও ঝেং স্বেচ্ছায় দোগির ছদ্মবেশী এজেন্টের সাথে দেখা করতে আসে, তাকে ডায়েরিটি ফিরিয়ে দেয়। দোগি এই সুযোগে তার প্রশংসা করে, বলে যে ভলিবলে তার এক অসাধারণ প্রতিভা আছে এবং তাকে ইউরোপীয় লিগে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তবে একই সাথে দোগি জিয়াও ঝেংকে সতর্ক করতে ভোলেনি। তাকে জানায় যে মাঠে তার ভুলগুলো খুব বেশি। যদি সে এগুলো এড়িয়ে চলতে পারে তবে ভবিষ্যতে তার সম্ভাবনা হবে সীমাহীন। দোগির কথা জিয়াও ঝেংয়ের মনে ঝড় তোলে এবং যেমনটা আশা করা হয়েছিল, একটু পরের ম্যাচেই দোগিকে তার নিখুঁত পারফরম্যান্স দেখাতে জিয়াও ঝেং ঝাওয়ের নির্দেশ অমান্য করে এবং ম্যাচ হারার বদলে বারবার পয়েন্ট জিততে থাকে। এই সময় দোগি লিকে ফোন করে এবং তাকে টিভিতে নিজেকে দেখানো অংশটুকু দেখতে বলে। লি আতঙ্কিত হয়ে পড়ে, বুঝতে পারে না দোগি কিভাবে গাড়ি দুর্ঘটনায় মরেনি। অর্ধ বিরতির সময় জিয়াও ঝেং ঝাওয়ের কাছে অনুরোধ করে যে এবার যেন তাকে তার আসল ক্ষমতা দেখানোর সুযোগ দেওয়া হয়, কিন্তু ঝাও বাজে কথা বলে জিয়াও ঝেংকে ব্যঙ্গ করে যে তার কোনো প্রতিভা নেই। ঝাওয়ের কথায় উল্টো ফল হয়। জিয়াও ঝেংয়ের আত্মমর্যাদা আঘাতপ্রাপ্ত হয়। দ্বিতীয়ার্ধে সে আরও মরিয়া হয়ে পয়েন্ট জিততে থাকে। জিয়াও ঝেং ম্যাচটি জেতার সাথে সাথে লি এবং ঝাও যুজায় তাদের সব হারায়। ঝাওর আগে জিয়াও ঝেংকে জিজ্ঞাসা করে। জিয়াও ঝেং দর্শকের দিকে ইঙ্গিত করে ঝাওকে মিং হাও এর কাছে ক্ষমা চাইতে বলে। ঝাও দেখে যে
মিংহাও, যাকে সে নিজেই মেরে ফেলেছে বলে ভেবেছিল, সে তার চোখের সামনে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এই সময় লি দৌড়ে আসে এবং ঝাওকে বলে যে মিংহাও মৃত থেকে ফিরে এসেছে। দুটো মিংহাও দেখে আতঙ্কিত ঝাও আর বুঝতে পারে না লি কোনটি। চরম আতঙ্কে ঝাও তার ডরমেটরি হোস্টেলে দৌড়ে যায়, কিন্তু দেখে হোস্টেলটি মিংহাও এর ছবিতে ভরা। করিডোরে কার্লি চুলের লোক এবং মশরুম মাথাওয়ালা লোকটি পুলিশের অভিনয় করে মিথ্যা বলে যে মিংহাওয়ের লাশ পাওয়া গেছে। ঝাও অস্থির হয়ে একটি কোদাল নিয়ে একটি নির্দিষ্ট কবরের কাছে আসে। সে নিজের চোখে দেখতে চায় মিংহাওয়ের লাশ এখনও সেখানে আছে কিনা। কাছাকাছি দোগি মিংহাও এর পোশাক পরে ঝাওয়ের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল। এখন তারা অবশেষে জানতে পারল মিংহাও কে কোথায় কবর দেওয়া হয়েছিল। এখানে পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।